হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা দশম শ্রেণীতে উঠেছো তোমাদের একটি বিশেষ উল্লেখযোগ্য কবিতা আজকের ক্লাসে আমি আলোচনা করব। কবিতার নাম অসুখী একজন। কাব্য হচ্ছে কবির জীবন মন্থনজাত বিষামৃত। তাই তো রণক্লান্ত ও বিরহী প্রেমিক কবির কবিতাতেও অনিবার্যভাবে এসেছে যুদ্ধের ভয়াবহতা এবং ভালোবাসার জন্য অনন্ত প্রতীক্ষা। যুদ্ধের ভয়াবহতা এবং ধ্বংস কবির হৃদয়ে তুলেছিল এক দুর্নিবার কান্নার অনুরণন। সেই হৃদয় নিংড়ানো কান্না কালি হয়ে স্পষ্ট অক্ষরে রূপান্তরিত হয়েছে অসুখী একজন কবিতাটি। তো চলো শুরু করছি আজকের কবিতার লাইন ধরে ধরে বিস্তৃত আলোচনা। কবিতার নাম অসুখী একজন। কবি পাবলো নেরুদা। পাবলো নেরুদা বাঙালি কবি নয়, তিনি হলেন বিখ্যাত চিলিয়ান কবি ছিলেন পাবলো নেরুদা। তিনি কিন্তু বাংলা ভাষায় কোনো কবিতা লেখেননি। তিনি যে কবিতাটা লিখেছিলেন তার নাম হচ্ছে লা দেশ দি চাঁদা। অর্থাৎ এই লা দেশ দি চাঁদা এটি তিনি লিখেছিলেন। এটি হচ্ছে স্প্যানিশ ভাষায় লেখা, স্প্যানিশ ভাষায় লেখা কবিতা লা দেশ দি চাঁদা। এই কবিতাটা যে কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত ছিল তার নাম হচ্ছে এক্সট্রা বাগারিয়া। এক্সট্রা অর্থাৎ সেই কাব্যের নাম হচ্ছে এক্সট্রা ভাগারিয়া। অর্থাৎ এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে লা দেশ দি চাঁদা। অর্থাৎ এই লা দেশ দি চাঁদা এর ইংরেজি অর্থ হচ্ছে দ্য আনফরচুনেট। আনফরচুনেট অর্থাৎ এই লা দেশ দি চাঁদার অর্থ হচ্ছে দ্য আনফরচুনেট, অর্থাৎ দুর্ভাগ্যজনক। এই কবিতাটি ইংরেজিতে অনুদিত হয়েছিল দ্য আনহ্যাপি আনহ্যাপি ওয়ান নামে। এই আনহ্যাপি ওয়ান, দ্য আনহ্যাপি ওয়ান, এই ইংরেজি কবিতাটাই বাংলা তর্জমা করেছিলেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক তথা অনুবাদক নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নাম দিয়ে। অসুখী একজন এই নামে তিনি লিখেছিলেন কবিতাটি। এই অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? না, সেটিও বিশ্ব কবিতার একটা খুব ভালো একটা সংকলন। তার নাম হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। বিদেশি ফুলে রক্তের ছিটে। অর্থাৎ বিদেশি ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ থেকে অসুখী একজন কবিতাটা নেওয়া হয়েছে। তাহলে আমরা এই কবিতার এবার লাইন ধরে ধরে আলোচনা করছি। দেখো, প্রথমেই আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ এখানে প্রেমিক কবি তার প্রেমিকাকে দরজায় অপেক্ষা করিয়ে সে যুদ্ধের জন্য সে দূরে অজানার দেশে পাড়ি জমালো। তারপরে দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ এই যে প্রেমিক কবি বা কথক, তিনি তার প্রেয়সী তার প্রিয়তমাকে দরজায় অপেক্ষা করিয়ে সে চলে গেল অজানার উদ্দেশ্যে। যুদ্ধের জন্য তাকে চলে যেতে হলো। কিন্তু তার প্রেয়সী কি জানতো যে কবি আর কখনো ফিরবেন না? সে জানতো না। তাই সে কবির ফেরার প্রতীক্ষায় সে কিন্তু প্রহর গুনতে শুরু করলো এবং সে দরজায় অনন্ত অন্তহীন অপেক্ষা করতে লাগলো। এর ফলে কি হলো? কবি এবং কবির প্রেয়সী অত্যন্ত ব্যথিত হয়ে গেল। কিন্তু তাছাড়া চলমান জীবনের কোনো পরিবর্তন হলো না। চলমান জীবনের এক টুকরো ছবি কিন্তু কবি এখানে তুলে ধরেছেন। অর্থাৎ একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান। অর্থাৎ কবির প্রেয়সীর দুঃখ হলো, সে অপেক্ষা করছে। কিন্তু স্বাভাবিক জীবনের নিয়মে রাস্তা দিয়ে হেঁটে যায় কুকুর এবং রাস্তা দিয়ে হেঁটে গেল গির্জার এক নান। নান শব্দের অর্থ হচ্ছে মহিলা সন্ন্যাসী।
অর্থাৎ এখানে আমরা দেখছি যে কুকুর হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে সন্ন্যাসী হেঁটে যাচ্ছে, এইভাবে করতে 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 একটা সপ্তাহ, একটা বছর কেটে গেল। আর কবির যে পায়ের ছাপ ছিল মাটিতে, অর্থাৎ রাস্তায়, বৃষ্টির জল এসে তাকে ধুয়ে দিয়ে গেল। অর্থাৎ এই বৃষ্টির জল হয়তো পার্থিব জগতের রাস্তা থেকে কবির পায়ের চিহ্ন মুছে দিয়ে গেল, কিন্তু তার প্রেয়সীর অন্তর থেকে তার স্মৃতি মুছে দিতে পারল না। তারপরে রাস্তায় ঘাস জন্মালো, কবির দাগ পায়ের চিহ্ন মুছে গিয়ে আবার রাস্তায় নতুন করে ঘাস জন্মালো। অর্থাৎ সেই দেশের বুক থেকে কবির চিরচিহ্ন মুছে দিয়ে চলে গেল বৃষ্টি। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। অর্থাৎ এইভাবে করতে করতে একটার পর একটা প্রতীক্ষার, অনেক যন্ত্রণার, কষ্টের, অন্ধকার পাথরের মতো সময়গুলো নেমে আসলো কিন্তু কবির বা কথকের প্রেয়সীর মাথার ওপরে। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তার পরবর্তী সময়ে কবির দেশে যুদ্ধ এসেছিল। কেমন করে এসেছিল সেই যুদ্ধ? না, সেই যুদ্ধ এসেছিল অনাকাঙ্ক্ষিত এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড়ের জ্বালামুখ দিয়ে যেমন অগ্নুৎপাতের ফলে পারিপার্শ্বিক সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়, যুদ্ধের ধ্বংস লীলাও কিন্তু কবির দেশকে ধ্বংস করলো। এবং সেই ধ্বংসের হাত থেকে শিশু এবং সুখী গৃহ কোনো রেহাই পেল না। শিশুরাও হত্যা হলো, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। কিন্তু এই যুদ্ধ শিশুদেরকে হত্যা করলেও, সুখী গৃহকোণকে ধ্বংস করলেও সেই মেয়েটিকে শেষ করতে পারেনি। সেই মেয়েটির মৃত্যু হলো না। তার কারণ মেয়েটি ছিল ভালোবাসার এক জ্বলন্ত প্রতিমা। তার পরের অংশে আমরা দেখব সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। অর্থাৎ তারপরেই কবির দেশে যুদ্ধ নেমে আসলো, আর সমস্ত দেশে আগুন ধরে গেল। আর যে সমস্ত শান্ত হলুদ দেবতারা, যারা এতদিন ধরে বিশ্ব মানবতার স্বপ্ন দেখেছিল, তারাও কিন্তু এই যুদ্ধের হিংসা থেকে বাদ পড়লো না। তারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। অর্থাৎ এখানে যেন মানবতার চরম বিপর্যয় কবি তুলে ধরেছেন এখানে। তারপরে সেই মিষ্টি বাড়ি, যেখানে মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তারপরে কি কবির যুদ্ধে কি হলো? কবির সেই স্মৃতি বিজড়িত কবির মিষ্টি বাড়ি, কবির বাড়ির সেই বারান্দা, যেখানে ঝুলন্ত বিছানায় কবির কত শৈশব কেটেছে। অর্থাৎ সেই স্মৃতি বিজড়িত ঝুলন্ত বিছানা, তার বাড়ি এবং তার প্রিয় গোলাপি গাছ, যার ছড়ানো করতলের মতো পাতা, সব ধ্বংস হয়ে গেল। আর কি কি ধ্বংস হলো? না, তার বাড়ির পাশের চিমনি, প্রাচীন জল তরঙ্গ। অর্থাৎ জল তরঙ্গ মানে হচ্ছে একটি মানে বাদ্যযন্ত্র বিশেষ। অর্থাৎ চিমনি ধ্বংস হলো, জল তরঙ্গ ধ্বংস হয়ে গেল, সবকিছু চূর্ণ হয়ে গেল, সবকিছু জ্বলে গেল আগুনে। তারপরে আমরা কি দেখব? যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তারপরে কি না, শহর, অর্থাৎ নগর চঞ্চল শহর, সেই শহরও কিন্তু ধ্বংসের হাত থেকে রেহাই পেল না। অর্থাৎ শহরে ছড়িয়ে রইল এখানে সেখানে পোড়া কাঠ কয়লা, দোমড়ানো লোহা, এবং মৃত মানুষের মুন্ডগুলো মনে হলো পাথরের মূর্তির মতো তারা বিভৎস হয়ে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, আর রক্তের একটা কাল শীতে দাগ পড়ে গেছে। কিন্তু এই মৃত্যু মিছিলের মধ্যে, এই ধ্বংসের মধ্যে সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি কবি বা কথকের অপেক্ষায় থাকলো। তার কারণ এই যুদ্ধ প্রাণচঞ্চল শহরকে ধ্বংস করতে পারে, প্রাণচঞ্চল শহরকে পুড়িয়ে ছাই করে দিতে পারে, কিন্তু প্রেমিকার মনের প্রস্ফুটিত ভালোবাসাকে কখনোই পোড়াতে পারে না। তাই তো যুদ্ধ বারে বারে পৃথিবীর মানুষের কাছে পরাজিত হয়েছে, মানবতার কাছে পরাজিত হয়েছে, আর সেখানে জয়লাভ করেছে মানুষের মনের ভালোবাসা। এই কবিতার মধ্যে দিয়ে কবি যুদ্ধকে, যুদ্ধের থেকেও
প্রেমকে, মানুষের মনের ভালোবাসাকে জয়ী করে আমাদেরকে, পাঠক সমাজকে বুঝিয়ে দিয়েছেন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হচ্ছে প্রেম। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। ধন্যবাদ।